চাঁদনি রায়। আমাদের দপ্তরটার নাম হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন। এটি একটি প্রকল্প, তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়। আমাদের মূল কাজ হচ্ছে গ্রামীণ যে প্রান্তিক অসহায় সুবিধাবঞ্চিত নারীরা আছে, যারা অনলাইন ভিত্তিক সেবাগুলো সম্পর্কে কিছুই জানে না, তাদেরকে অনলাইন সেবার আওতায় নিয়ে আসা। অনলাইন তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে তাদের যত রকমের কার্যক্রম আছে, যে সুবিধাগুলো আমরা ভোগ করি, অনলাইন আবেদন থেকে শুরু করে এভরিথিং, এই সেবাগুলো তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের মূল কাজ। আমাদের প্রজেক্টটা শুরু হয় 2017 সাল থেকে। 2018-তে আমরা 3 ধাপে পরীক্ষা দিয়ে, অর্থাৎ উন্মুক্ত সার্কুলারের মাধ্যমে আমরা আবেদন করে লিখিত, ব্যবহারিক এবং ভাইবা, এই 3টা পরীক্ষা উত্তীর্ণ হয়ে তারপরে কিন্তু আমরা এই প্রকল্পে জয়েন করেছি। আমাদের প্রকল্পের শুরুতে বলা হয়েছিল যে তোমরা যদি লক্ষ্যমাত্রা পূরণ করতে পারো তাহলে তোমাদেরকে রাজস্ব বা তোমাদের জন্য স্থায়ীকরণের কাজ সরকার করবে। তো আমাদের তখন মেয়াদ ছিল 5 বছর। আমরা 5 বছরে আমাদের লক্ষ্যমাত্রার অনেকখানি পূরণ করে ফেলেছিলাম। এরপরে আরও পর্যায়ক্রমে এক করে 2 বছর বাড়ানো হয় 2024 জুন পর্যন্ত। ততদিনে আমাদের লক্ষ্যমাত্রা 100%। তো এরপরে আমরা যখন দাবি করলাম যে যেহেতু আমাদের লক্ষ্যমাত্রা 100%, এবার আমাদের প্রকল্পটাকে রাজস্ব খাতে পদ সৃজন করে স্থানান্তরের ব্যবস্থা করা হোক। কিন্তু তখন আমাদেরকে বলা হলো যে এটার আর সুযোগ নাই, এরকম হবে না। আমরা তখন বারবার এটা প্রতিবাদ করেছি যে আমাদেরকে কার্যক্রম যখন শুরু করা হয় তখন আমাদেরকে বলা হয় তোমরা প্রকল্পের টার্গেট পূরণ করো, তোমাদের জন্য ভালো কিছু আছে। তাহলে আজকে আমাদের জন্য পদ সৃজন করে রাজস্বের ব্যবস্থা না করে আমাদের প্রকল্পের সফলতার উপর ভিত্তি করে তারা 3য় পর্যায়ে আনার জন্য সব ফাইলপত্র রেডি করেছে। এটাই কি তাহলে আমাদের জন্য কাজ করা ছিল? আজকে 3য় পর্যায়ের ফাইলপত্র এমনভাবে রেডি করা হয়েছে যে ওখানে নতুন জনবল নিয়োগ দেওয়া হবে আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী। তার মানে এখন আমরা যারা 10ম গ্রেড এবং 16 গ্রেডের তথ্য সেবা কর্মকর্তা ও সহকারীরা আছি, তাদেরকে 3য় পর্যায়ে কাজ করতে হলে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে আউটসোর্সিংয়ে নীতিমালায় কাজ করতে হবে। আমরা তাহলে 7টা বছর এই যে প্রকল্পে ঘাম দিয়ে, শ্রম দিয়ে সফলতা অর্জন করলাম, প্রকল্পের লক্ষ্যমাত্রা অর্জন করলাম, তাহলে আমাদের প্রাপ্তিটা কি? আমাদের বাংলাদেশের প্রায় 200+ উপজেলা থেকে ইউনো স্যাররা আমাদের কাজের একটা করে মূল্যায়ন পত্র দিয়েছেন। মানে আমরা উপজেলাতে কীরকম কাজ করছি, আমাদের পারফরমেন্স কেমন, আমাদের কার্যক্রমগুলো জনকল্যাণমুখী কিনা, এই যাবতীয় বিষয়টার উপর স্যাররা মূল্যায়নপত্র দিয়েছেন। 3 জন ডিসি আমাদের জন্য মূল্যায়নপত্র দিয়েছেন। এগুলা দেখার পরেও মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হচ্ছে তারা 3য় পর্যায়ে আনবে এবং সেখানে নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। তাহলে এই পুরনো জনবলদের কি হবে? এই ব্যাপারে মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। গত 22 তারিখে অর্থাৎ 22শে মে 3য় পর্যায়ে ডিপিপি যাচাই বাছাই সংক্রান্ত একটি মিটিং হওয়ার একটা চিঠি আমরা ওয়েবসাইটে দেখি। সেই চিঠিটা দেখার পরে মূলত আমরা সিদ্ধান্ত নেই যে এখন আমাদের সরকারকে জোর দাবি জানাতে হবে। তো যেহেতু সরকার এখন বিভিন্ন কারণে সরকারের উপর বিভিন্ন প্রেশার আমরা দেখছি, দেশের পরিস্থিতি, এই জন্য আমরা চাইনি যে আমরা কোনো রাস্তা ব্লক করি, আমরা চাইনি আমরা সচিবালয় বা যমুনার সামনে গিয়ে কোনো বিশৃঙ্খলা করি। এই জন্য আমরা এইখানে প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি চালাচ্ছি। আমাদের যতগুলো জনবল আছে, আমরা প্রায় 1500 মতো নারী আছি আমরা এখানে। আমরা যদি আজকে এখানে 500 মেয়েও আসতাম এই আমরণ অনশন কর্মসূচি পরিচালনার জন্য, এই রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া যেতে পারতো না। আমরা এতগুলো মানুষও আসিনি, আমরা কয়েকজন এসে আমাদের দাবিটা জানাচ্ছি সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য, যেন জনদুর্ভোগ না হয়, সরকারের প্রতি আমরা বল প্রয়োগ করে কোনো কিছু করছি এরকমও যেন সরকার মনে না করে। এই জন্য আমরা এই কর্মসূচি বেছে নিয়েছি। তো আমাদের কর্মসূচি চলছে 28 গতকাল থেকে। এর আগে আমরা 26 তারিখে একটি প্রেস ব্রিফিং করেছিলাম এবং 27 তারিখের সময় দেওয়া ছিল 24 ঘন্টার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করা বা আমাদের নিয়ে আলোচনা যদি করা হয় তাহলে আমরা কথা বলবো, আর যদি না করা হয় তাহলে আমরা আমরণ অনশন কর্মসূচিতে যাব। সেই প্রেক্ষিতে আমরা 28 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু করি এবং কালকে সারা রাত, সকাল থেকে সারা রাত, আজকে এখন পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি। এর মধ্যে সকালের দিকে আমাদের একজন সহকর্মী উনি অসুস্থ হয়ে যায়।
তো ওনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তারপরে আমরা ওনাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাই। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডক্টররা ওনাকে চেক আপ করে বলে যে এক্সট্রিম লেভেলের এনজাইটি এবং শরীর দুর্বলতার কারণে ওনার এই সমস্যাটা হয়েছে। তো ওনাকে মেডিসিন দিয়ে দিয়েছে, সাথে সাথে উনি ওখানে চিকিৎসাধীন আছেন এবং ওনাকে রেস্টে থাকতে বলা হয়েছে, আর এনজাইটি নেওয়া যাবে না। তো আজকে একজনের এই অবস্থা, এরপর ক্রমান্বয়ে আরও 2-3 জন এভাবে অসুস্থ হয়ে পড়বে। কিন্তু আমাদের রাষ্ট্র কি করছে? আমাদের মন্ত্রণালয় থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কেউ কথা বলতে আসেনি। আমাদের দাবি দাওয়াগুলো সম্পর্কে কেউ এখনো আলোচনা করতে আসেনি। আমাদের এখানে 4টা দাবি আছে। আমাদের দাবিগুলোর মধ্যে প্রথমটাই হচ্ছে যে আমাদের প্রকল্পের যে জনবলগুলো আছে এগুলোকে রাজস্ব খাতে পদ সৃজন করে স্থানান্তর করতে হবে। কিন্তু রাজস্ব খাতে পদ সৃজন করে স্থানান্তর করা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা বলেছি তাহলে থার্ড ফেজ না এনে আমাদের এই পুরনো জনবল রেখে এই কাঠামোকে যেন মেয়াদ বাড়িয়ে দেওয়া হয় 3 বছর বা 5 বছর, যে মেয়াদের মধ্যে সরকার এই পদ সৃজনের কাজটা সম্পূর্ণ করবে। আর এটাও যদি সম্ভব না হয় তাহলে আমাদের মন্ত্রণালয়ে অনেক শূন্য পদ আছে। আমাদের দাবি হচ্ছে সেই শূন্য পদে আমাদের আত্মীকরণ করা হোক সেম গ্রেডে। আর হচ্ছে আমাদের কিছু বকেয়া বেতন ভাতা আছে, তো আমাদের দাবি আমাদের সেই বকেয়া বেতন ভাতাগুলো যেন অবিলম্বে পরিশোধ করা হয়। কিন্তু এখন পর্যন্ত যেহেতু আমাদের মন্ত্রণালয় সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি, তো আমরা আমাদের কর্মসূচি চলমান রাখবো। আমরা এখনো পর্যন্ত এটাই সিদ্ধান্ত নিয়েছি। জি, আমাদের আমরণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে। আরেকটা কথা বলে রাখি, অনেকে বলবে যে হয়তো তোমরা চিঠি দিয়ে কেন জানাও নাই বা প্রশ্ন করছে। আমরা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে শুরু করে আমাদের সংশ্লিষ্ট যত মন্ত্রণালয় আছে, জনপ্রশাসন, অর্থ, এরপর হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, আমাদের মন্ত্রণালয় সহ চাকরির অসন্তোষ নিরসন যে কমিটি করে দিয়েছেন আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সেই কমিটিতে পর্যন্ত আমাদের দাবি দেওয়া সংক্রান্ত চিঠিপত্র দিয়েছি, কিন্তু কোথাও থেকে এখন পর্যন্ত কোনো রেসপন্স করা হয় নাই। আমাদের উপদেষ্টা, আমাদের মন্ত্রণালয়ের উপদেষ্টা স্যার আমাদেরকে একদিন আলোচনার পরে বলেছিলেন যে তোমাদের জন্য আমরা ভাববো বা কিছু করার চেষ্টা করব, কিন্তু এখন পর্যন্ত কার্যত সেটার কোনো বাস্তবায়ন আমরা দেখিনি। কাজে আমরা এখনো পর্যন্ত আমরা এইখানে স্থির বা কঠোর যে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবো।